একটা ফোন একবার ফুল চার্জ দেওয়ার পরে আপনারা কয় ঘন্টা একটানা ইউজ করেন? মেবি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি তো ইউজ করবেন না। কিন্তু ভিভো ক্লেম করছে তাদের নতুন ফোন Y500 একবার ফুল চার্জ দিলে আপনি টানা 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন। মানে 24 ঘন্টার একটা পুরো ম্যারাথন আপনি দৌড়াইতে পারবেন এই ফোন নিয়ে, তারপরে এটা চার্জ শেষ হবে না। এটা হচ্ছে ভিভোর ক্লেম। এখন আমরা আমাদের স্টুডিওতে এই ফোনটাকে টেস্ট করেছি রিগোরাসলি এবং আপনাদেরকে টেস্টের রেজাল্টটা জানাবো যে আসলে এটার 8100 mAh এর ম্যাসিভ ব্যাটারি কত ভালো ব্যাকআপ দেয়, পাশাপাশি এটার পারফরমেন্স কেমন, ক্যামেরা কেমন, ডিসপ্লে কেমন, বিল্ড কোয়ালিটি কেমন, এই সব কিছু নিয়ে বিস্তর আলোচনা করব। সো সময় ক্ষেপণ না করে চলুন সরাসরি শুরু করি। এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে এবং দুইটা কালারই আমার হাতে আছে। বাম পাশের যে কালারটা এটা হচ্ছে হোয়াইট কালার, এটাকে পার্ল হোয়াইট বলছে, এবং ডান পাশে আছে মিডনাইট ব্লু কালারটা। যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য মিডনাইট ব্লুটা ভালো হবে, আর যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন তাদের জন্য পার্ল হোয়াইটটা। এবং এই দুইটা ফোনের পেছনে হোয়াইট বা ব্লু কালার কিন্তু একদমই ফ্ল্যাট না, ব্লু কালারটাতে কিছুটা ডার্ক শেড আছে এবং লাইটের সাথে রিফ্লেক্ট করে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অন দ্য আদার হ্যান্ড হোয়াইট কালারটাতেও একটা ওয়েভ টাইপের ইফেক্ট আছে যেটা লাইটের সাথে হালকা একটু রিফ্লেক্ট করে। সেই সাথে ক্যামেরা হাউসটাও বেশ সুন্দর, মিনিমাল এবং গুড লুকিং। এটাকে তারা নেবুলা উইন্ডো ক্যামেরা ডিজাইন বলতেছে, ইট লুকস গুড। ফোনটার ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার আছে, উপরের দিকে আমরা সেকেন্ডারি স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি, সেই সাথে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও আছে। বাম পাশে কিছু নাই, নিচের দিকে সিম কার্ড ট্রে আছে, এখানে মেমোরি কার্ডের অপশন নাই বাই দ্য ওয়ে, এবং প্রাইমারি মাইক্রোফোন আছে, USB-C পোর্ট আছে, আর বটম ফায়ারিং স্পিকার আছে। এটাতে যেহেতু স্টেরিও স্পিকার, সো স্পিকারের কোয়ালিটিটা বেশ ভালো ছিল, এনাফ লাউড ছিল এবং মোটামুটি ভালো সারাউন্ড একটা সাউন্ড এফেক্ট দেয়। সো গেমিংয়ের সময় কিংবা কন্টেন্ট ওয়াচিংয়ের সময় স্পিকারটা ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে। তবে এই ফোনটাতে বড় ব্যাটারি থাকার কারণে নর্মাল ফোনের চাইতে সামান্য একটু মোটা এবং একটু ভারী হয়েছে। এই ফোনটার ওজন হচ্ছে 215 গ্রামের মতো এবং এটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। এটাকে যদিও অতিরিক্ত মোটা বা হেভি বলা যাবে না, আবার খুব স্লিমও বলা যাবে না, এক হাতে ইউজ করতে পারবেন। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনের ঠিকঠাক আছে, যার ফলে খুব কমফোর্টেবল ফিল পাওয়া যায় এই ফোনটা ইউজ করার সময়। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এটাতে IP6869 দুইটা রেটিংয়ে আছে, সো এটাতে পানির ছিটে ফোটাই তো প্রবলেম হবেই না। আপনি এটা নিয়ে পানির নিচেও যেতে পারবেন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, এবং বেশ রাগেড একটা ফোন। সেই সাথে এটাতে ড্রপ রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালও ইউজ করা হয়েছে, যার ফলে হাত থেকে পড়লেও এটা অনেকাংশে সেফ থাকবে। নাও এই ফোনের আরেকটা ভালো দিক হচ্ছে এটার ডিসপ্লে। এটাতে 6.83 ইঞ্চির বড়সড় একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে এই ডিসপ্লেটাতে। এবং এই ডিসপ্লের আরেকটা ভালো দিক হচ্ছে এটার সাইডের বেজেলগুলা একদম সিমেট্রিকের বেজেল, যার ফলে ডানে বামে উপরে নিচে সব জায়গাতে একদম স্লিম সম পরিমাণে বেজেল, এবং এটার কারণে কিন্তু ফোনটাকে অনেক প্রিমিয়াম লাগে দেখতে। সেই সাথে ক্যামেরা হাউসটাও ছোটখাটো। ওভারঅল এই ডিসপ্লেটা থেকে খুবই ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায় কন্টেন্ট ওয়াচিং এর সময়। এছাড়া ব্রাইটনেসও মোর দেন এনাফ ছিল, HBM হচ্ছে 2000 নিট, এবং যদিও ভিভো ক্লেম করছে পিক ব্রাইটনেস 5000 নিট পর্যন্ত যায়, বাট সেটা লোকাল ব্রাইটনেস। যাই হোক, আপনি ইনডোর আউটডোর যে কোনো জায়গাতে ইউজ করে এই ফোনটাতে ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু পাবেন না। এর বাইরে এই ডিসপ্লের কালার টোনটা অ্যাডজাস্ট করা যায়, এটাতে দুইটা রেজুলেশন আপনি সেট করতে পারবেন, 1.5K অথবা রেগুলার ফুল HD+। আপনি চাইলে সুইচ করে নিতে পারেন, যদিও সুইচ করে খুব একটা দরকার পড়বে না। সেই সাথে এই ডিসপ্লেতে P3 হোয়াইট কালার গ্যামোড সাপোর্ট করে, এবং 449 PPI হচ্ছে এটার পিক্সেল ডেন্সিটি, সো খুবই শার্প কন্টেন্ট এটা প্রডিউস করে থাকে। টাচ রেসপন্স খুব ভালো ছিল। ওভারঅল ডিসপ্লেটা নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স একদমই ফার্স্ট ক্লাস। বাট যেই জিনিসটা নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স ফার্স্ট ক্লাসের ধারে কাছেও যায় নাই, সেটা হচ্ছে এই ফোনের হার্ডওয়্যার বা ইন্টারনালসগুলো। তার আগে আপনাদেরকে প্রাইসটা বলে দিই যেন আপনারা রেফারেন্সটা ধরতে পারেন আর কি। সো এই ফোনটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে, একটা হচ্ছে 6128GB আর একটা 6256GB। 6128GBর দাম হচ্ছে 36,999 টাকা বা 37,000 টাকা, এবং 6256GB ভেরিয়েন্টের দাম হচ্ছে মাত্র 43,999 টাকা বা 44,000 টাকা। সো প্রথম ধাক্কাটা হয়তো অলরেডি খেয়েছেন, কারণ এই প্রাইসে আসলে 6GB র্যামটা একদমই নর্মাল না, এখানে 8GB র্যাম থাকা একদম জরুরি ছিল। সো র্যাম মার্কেটে যে শর্টেজ চলতেছে গ্লোবালি, সেটার কিন্তু ইফেক্ট আমরা স্মার্টফোনে বাংলাদেশেও দেখতে পাচ্ছি, অ্যান্ড এটা আমার মনে হয় খুব একটা সারপ্রাইজিং ছিল না আমাদের জন্য। সেকেন্ড যে ধাক্কাটা খাবেন সেটা হচ্ছে এটার প্রসেসরে। সো এই ফোনটাতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইউনি এসওসির T7300, একটা 6 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা অক্টাকোর চিপ, যেটাকে ভিভো বলছে 6 ন্যানোমিটার আলট্রা স্মুথ প্রসেসর। এই অক্টাকোর চিপটা ডুয়েল ক্লাস্টারে বিল্ড করা 6 ন্যানোমিটার প্রসেসে, এবং এটার দুইটা কোর হচ্ছে Cortex A78, যেগুলো সর্বোচ্চ 2.2 GHz স্পিডে চলে, আর বাকি 6টা হচ্ছে লো পাওয়ার 2.0 মানে 2 GHz চলে। সো বুঝতেই পারছেন খুবই লো পাওয়ার একটা এসওসি এটা, এবং যে প্রাইসে এই ফোনটা লঞ্চ হয়েছে সেই প্রাইসের জন্য এটাকে খুবই আন্ডার পাওয়ার বলতেই হবে। রিয়েল লাইফ পারফরমেন্সে যাওয়ার আগে আপনাদেরকে কিছু বেঞ্চমার্কের স্কোর এখানে দেখিয়ে দিতে চাই। আন্তততে এটার স্কোর মোটামুটি স্যাটিসফ্যাক্টরি ছিল, 6,80,000-এর আশেপাশে ছিল এটার স্কোর, এবং বাকি বেঞ্চমার্কের স্কোরগুলো আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখে আপনি কিছুটা আইডিয়া পাবেন। ভালো ব্যাপার হচ্ছে অন্তত বেঞ্চমার্ক রান করার সময় ফুল বেঞ্চমার্ক রান করে আমরা এটাতে মাত্র 1% ব্যাটারি ড্রেন করতে সক্ষম হয়েছি। সেই সাথে এটা কিন্তু খুব বেশি একটা গরমও হচ্ছিল না, একদম মিনিমাম টেম্পারেচারের মধ্যে থাকছিল। রিয়েল লাইফ পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে ডে টু ডে লাইফে আপনি হয়তো সিঙ্গেল অ্যাপ করে ইউজ করে এই ফোনটাতে
খুব মেজর ইস্যু পাবেন না, তবে আপনি যখন একটু হেভি মাল্টিটাস্কিং করতে যাবেন তখন কিন্তু আপনি কিছুটা বাধা পাবেন। একে তো 6 GB র্যামটাও এনাফ না হেভি মাল্টিটাস্কিং এর জন্য, সেই সাথে এটা যে এসওসিটা এটাও কিন্তু খুব একটা বেশি পাওয়ারফুল না হেভি মাল্টিটাস্কিং হ্যান্ডেল করার জন্য। সো আমরা এই ফোনটা ইউজ করতে গিয়ে অকেশনালি 2-1 বার স্টার্টার খেয়াল করেছি, মেজর কোনো ল্যাগ ছিল না যদিও, বাট স্টার্টারটা ছিল এবং এই প্রাইসে আসলে স্টার্টারগুলো আমরা এক্সপেক্ট করি নাই। তবে এই ফোনের যে সফটওয়্যার সেটা কিন্তু অনেকটাই চেষ্টা করেছে এই লো পাওয়ার এসওসিটাকে কম্পেনসেট করার জন্য। এটাতে অ্যান্ড্রয়েড 16 আছে, যার উপরে আছে অরিজিন OS 6। আপনারা অলরেডি হয়তোবা জানেন অরিজিন OS 6 কিন্তু আগের চাইতে অনেক বেশি অপটিমাইজড, বোথ পারফরমেন্সের দিক থেকে, লুকের দিক থেকে, ফিচারের দিক থেকে, সব দিক থেকেই আগের যে ভিভোর ইউআইগুলো ছিল সেগুলো থেকে মাচ বেটার। বাট এই ফোনটাতে হার্ডওয়্যার একটু লো হওয়ার কারণে সফটওয়্যার ভালো অপটিমাইজ হওয়ার পরেও পারফরমেন্স আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয় নাই যদি রেগুলার লাইফের কথা বলি, কনসিডারিং দ্য প্রাইস। সেম গোজ ফর গেমিং। পাবজিতে আমরা স্মুথ গ্রাফিক্স এবং এক্সট্রিম ফ্রেম রেটে 60 FPS পাচ্ছিলাম। এটা যদিও প্লেয়েবল ছিল, তবে অকেশনাল ফ্রেম ড্রপ এবং মাঝে মধ্যে 2-1 বার স্টার্টার আমরা খেয়াল করেছি। সেমভাবে কল অফ ডিউটি মোবাইলটার পারফরমেন্স যদিও স্লাইটলি বেটার ছিল, মিডিয়াম গ্রাফিক্স এবং ম্যাক্স ফ্রেম রেটে আমরা 60 FPS গেম প্লে পাচ্ছিলাম। এই গেমগুলোর চেয়ে আরও লেস পাওয়ার হাঙ্গ্রি যে গেমগুলো আছে, যেমন অ্যাসফাল্ট আছে, এর বাইরে 2D যে গেমগুলো আছে সেগুলো তো খুব স্মুথলি এটাতে খেলতে পারবেন। বাট এরকম 35 থেকে 40 হাজার টাকা দামের একটা ফোনের মধ্যে আসলে গেমিং পারফরমেন্স আরও অনেক বেটার আমরা এক্সপেক্ট করেছিলাম। তবে এই ফোনটার একটা ভালো দিক হচ্ছে এটা গরম হয় না খুব একটা। আপনি যত লম্বা সময় গেম খেলেন কিংবা যত হেভি ইউজই করেন না কেন, আপনি হাতে খুব একটা বেশি গরম ফিল করবেন না। এটা প্রথম কারণ হচ্ছে এটার এসওসিটা একটু লো পাওয়ার, সে সাথে কুলিংটাও এফিশিয়েন্ট ছিল। এইবার আসি ক্যামেরায়। সো এই ফোনটার পেছনে 2টা সেন্সর আছে। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারি ক্যামেরাটা 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আর সামনের যে ক্যামেরাটা এটা 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সো প্রাইসের কথা বিবেচনা করলে ডেফিনেটলি এটার পেছনে একটা আলট্রাওয়াইড অথবা টেলিফোটো লেন্স দেওয়া দরকার ছিল। যাই হোক, আমরা যদি প্রাইমারি ক্যামেরার ডেলাইটের ছবির কথা বলি তাহলে প্রথমেই হিউম্যান সাবজেক্টের ফেসটা কিছুটা ফ্ল্যাট হয়ে যায়, কন্ট্রাস্টের কিছুটা ঘাটতি থাকে। এখানে আর একটু কন্ট্রাস্ট দিয়ে যদি ফেসটাকে আর একটু সুন্দর করা যেত তাহলে দেখতে ভালো লাগতো, বাট ফেস ব্রাইট হয়। এর বাইরে কালার খুবই পাঞ্চি থাকে, স্পেশালি আপনি যদি সবুজ কালারের কোনো কিছু বা রেড কালারের কোনো কিছু ছবি তোলেন তাহলে সেই কালারগুলো অনেক বেশি স্যাচুরেটেড এবং পাঞ্চি হয়। এটা কারো কারো কাছে ভালো লাগতে পারে, বাট অ্যাকুরেট না মোটেও। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স যদিও ভালো ছিল, স্পেশালি যদি আপনি আকাশ পেছনে রেখে ছবি তোলেন তাহলে ভালোভাবে রিটেন করতে পারে হাইলাইটগুলোকে। মাঝে মধ্যে আবার যদি হিউম্যান সাবজেক্ট থাকে তাহলে দেখি যে একটু ওভারব্লোন করে দেয়। তবে অন্যান্য অবজেক্টের ছবি যদি তোলেন তখন কিন্তু স্কাইটাকে ভালোভাবে রিটেন করতে পারে বা হাইলাইটটাকে ব্যালেন্স করতে পারে, যদিও শ্যাডো এরিয়াগুলোতে ডার্কনেস কিছুটা থাকেই। পোর্ট্রেট মোডের বেলায় এজ ডিটেকশন কখনো পারফেক্টলি করতে পারছিল, কখনো আবার একটু আধটু ছেড়ে দিচ্ছিল। ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা ঠিকঠাক ছিল, তবে আমার মনে হয় এই এজ ডিটেকশনটা আরেকটু অ্যাকুরেট করার দরকার ছিল। আর ডাইনামিক রেঞ্জ পোর্ট্রেট মোডে ভালো হয় না, স্পেশালি ব্যাকগ্রাউন্ডে ব্রাইট কোনো অবজেক্ট থাকলে সেটাকে ওভারব্লোন করে দেয়, স্পেশালি যদি স্কাই থাকে। লো লাইটের ছবিও আহামরি ভালো না, একটু নয়েজি হয় এবং ডিটেলের পরিমাণও কমে যায়। আর ভিডিওর বেলায় এই ফোনটাতে সর্বোচ্চ 1080 30 FPS এর অপশন আছে, ইআইএস আছে, সো মোটামুটি ভিডিও স্টেবল হবে। তবে এই প্রাইসে আসলে 4K ভিডিও রেকর্ডিং নাই, এটাই সোশ্যাল লিমিটেশন এবং এটা একটা বামার। ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি তাহলে আমার কাছে কিছুটা ইনকনসিস্টেন্ট মনে হয়েছে। কখনো খুবই ভালো ছবি আসছিল, আবার কখনো কিছুটা ওই যে ফেস ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। প্রবাবলি একটু কমপ্লিকেটেড লাইট, মানে পেছনে যদি ব্রাইট লাইট থাকে তাহলে ছবিগুলো ভালো আসে না। আর আপনি যদি একদম পারফেক্ট কন্ডিশনে ছবি তোলেন তাহলে ভালো ছবি এটা থেকে পাবেন। ফ্রন্ট ক্যামেরার ছবিতে মোটামুটি ডিটেল থাকে, আপনি যদি একটু জুম করে দেখেন তাহলে এনাফ ডিটেল পাবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল ছবি এটা প্রডিউস করে। পোর্ট্রেট মোডের বেলায় পেছনের ক্যামেরার মতোই এজ ডিটেকশন মাঝে মধ্যে একটু ছেড়ে দেয়, বাট বেশিরভাগ সময় অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে। ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটাও ঠিকঠাক ছিল, শুধু ডাইনামিক রেঞ্জ খুব একটা ইমপ্রেসিভ ছিল না পোর্ট্রেট মোডের বেলায়, এবং ফেস কিছুটা সফট করে। ফ্রন্ট ক্যামেরাতেও 1080 30 FPS এর অপশন আছে, বাট ফ্রন্ট ক্যামেরাতে ইআইএসটা নাই। সো আপনারা যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভ্লগ করেন তাহলে কিছুটা শেকি ভিডিও এক্সপেক্ট করতে পারেন। তবে এই ফোনের ক্যামেরায় বা ছবিতে ভরপুর এআই ফিচার দেওয়া হয়েছে, এআই রিটাচ আছে, এআই ইউএইচডি একটা ফিচার আছে যেটা দিয়ে ওল্ড ফটোকে আপনি রিস্টোর করতে পারবেন, সে সাথে স্কাই রিপ্লেস করতে পারবেন, আনওয়ান্টেড অবজেক্টগুলোকে খুব পারফেক্টলি রিমুভ করতে পারবেন। এই ধরনের আরও অনেক ফিচার আছে এবং IP6869 রেটিং থাকার কারণে আপনি পানি নিচে গিয়েও ছবি তুলতে পারবেন। এই ফিচারগুলো অনেকেই হয়তো বা এনজয় করবেন। এইবার আসি ব্যাটারিতে। শুরুতে যেরকমটা বলছিলাম, এই ফোনটাতে ভিভো এবার 8100 mAh ব্লু ভোল্ট ব্যাটারি ইউজ করেছে এবং এই ব্যাটারিটা দিয়ে ম্যাসিভ একটা ব্যাকআপ পাওয়া সম্ভব। টেস্ট করার জন্য আমরা এই ফোনটাতে টিকটক, ইনস্টাগ্রাম, এক্স, পিন্টারেস্ট, রেডিট এই অ্যাপগুলো কন্টিনিউয়াসলি ব্যবহার করেছি। আমরা নর্মালি সোশ্যাল মিডিয়ায় যেরকম স্ক্রোল করি ঠিক সেরকমভাবে, এবং সেটা আমরা একটা সফটওয়্যার দিয়ে করেছি, একটা স্ক্রিপ্ট দিয়ে, এবং এটা কন্টিনিউয়াসলি চলছে। এই ফোনটাতে 80% চার্জ ছিল এবং 80% ছিল ব্রাইটনেস, এবং কন্টিনিউয়াসলি ব্যবহার করার পরে 10 ঘন্টা পর্যন্ত আমরা ব্যাকআপ পেয়েছি। 10 ঘন্টা এসওটি, তার মানে 10 আওয়ার্স কন্টিনিউয়াস ইউসেজ। সো আরও 20% কিন্তু বাকি ছিল। আমরা যদি সেই 20% কাউন্ট করি তাহলে রাফলি 13 ঘন্টার মতো এসওটি এটাতে পাওয়া যাবে। সো আমরা যদি এটাকে রিয়েল লাইফে ট্রান্সলেট করি তাহলে আপনি এটা থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাবেন। এত ভালো ব্যাটারি
ব্যাটারি ব্যাকআপ পাওয়ার পেছনে দুইটা কারণ আছে। প্রথম কারণ বড় ব্যাটারি অবশ্যই, আর এটার যে এসওসি আছে সেটা কিন্তু লো পাওয়ার কনজিউমিং, যার ফলে ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি এক্সটেন্ড হয়ে যায়। আর চার্জ যদি শেষও হয়ে যায় টেনশনের কিছু নাই, কারণ বক্সের ভিতরে 44 ওয়াটের একটা চার্জার আছে, যেটা দিয়ে এই ফোনটা অ্যারাউন্ড 1 ঘন্টা 30 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। সো বড় ব্যাটারি হিসেবে মোটামুটি ফাস্ট বলা যায়। এর বাইরে এটাতে বাইপাস চার্জিং এর অপশন আছে। সো চার্জে লাগিয়ে যখন গেম খেলবেন তখন ফোনটা গরম হবে না, মানে ব্যাটারিতে না গিয়ে ডিরেক্টলি মাদারবোর্ডে পাওয়ার চলে যাবে। সেক্ষেত্রে রিভার্স চার্জিং এরও অপশন আছে, যদি রিভার্স চার্জিংটা একটু ওয়েয়ার্ড বিহেভ করছিল, মাঝে মধ্যে অন্য ফোন থেকে চার্জ নিয়ে নিচ্ছিল দেওয়ার বদলে। আর এই মুহূর্তে এই ফোনটার প্রি অর্ডার চলতেছে। প্রি অর্ডার চলবে 8 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত, এবং প্রি অর্ডারে বেশ কিছু অফার আছে। স্পেশালি তারা মিনিসোর সাথে কোলাবোরেট করেছে, এবং আপনারা যদি প্রি অর্ডার করেন তাহলে এই ফোনটার সাথে এরকম একটা ছোট্ট ডল পাবেন, এটাকে 1010 ডল বলে, এবং কিউট দেখতে ডেফিনেটলি, পেঙ্গুইন একটা, এবং আরও কিছু জিনিস পাবেন। একটা হার্ড ট্রান্সপারেন্ট কেস আপনারা পেয়ে যাবেন, সেই সাথে 10% ডিসকাউন্টের একটা কুপন পাবেন মিনিসোর, এবং বেশ কিছু কিউট কিউট স্টিকার পাবেন যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এর বাইরে ফার্স্ট সেল শুরু হবে 14 জুলাই থেকে এবং শেষ হবে 20 জুলাইতে। ফার্স্ট সেল চলার সময় ফোনটা কিনলে আপনারা সাথে একটা TWS পাবেন, এবং যদি TWS না নিতে চান তাহলে আপনারা 0% ইন্টারেস্টে 9 মাসের ইএমআই ফ্যাসিলিটিটাও নিতে পারেন। এবং এই দুইটা অফারে ফোনটার সাথে 18 মাসের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন, সেই সাথে মেম্বারশিপ বেনিফিট থেকে শুরু করে আর অন্যান্য যে বেনিফিটগুলো আছে সেগুলো তো থাকবেই। ওকে, সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো এই ফোনটা একটা ব্যাটারি সেন্ট্রিক ফোন। আপনার যদি ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দরকার হয় তাহলে এই ফোনটা নিঃসন্দেহে আপনার জন্য। এর বাইরে এই ফোনটার ডিসপ্লেটা ভালো, এটার বিল্ড কোয়ালিটিও ভালো, চার্জিং স্পিডও ভালো। জাস্ট যে জায়গাটাতে আমাদের ইস্যু সেটা হচ্ছে পারফরমেন্স। র্যামটা 8GB দেওয়া দরকার ছিল এবং প্রসেসরটা আর একটু বেটার দেওয়া দরকার ছিল। এখন এই সিচুয়েশনের জন্য ভিভোকে আসলে খুব বেশি দোষারোপ করা যাবে না, কারণ মার্কেটের সিচুয়েশনটাই এখন এরকম, যে কারণে এই ধরনের ফোন এখন লঞ্চ করতে হচ্ছে এত হাই প্রাইসে। তারপরও র্যামটা আমার মনে হয় 8GB দেওয়া যেত এবং প্রসেসরটা আরেকটু বেটার এই ফোনটাতে দেওয়া যেত। আর ক্যামেরায় যদি আরেকটা সেন্সর অ্যাড করা হতো, আলট্রা ওয়াইড অথবা একটা টেলিফোটো, তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো হতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।